প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে আছে বাস্তব সংখ্যা সম্বন্ধে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইউক্লিডের বাক সহায়ক উপপাদ্য সম্পর্কিত যতগুলি অঙ্ক ছিল সেইগুলির সম্বন্ধে একটু আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী যে অনুশীলনীগুলি আছে ওইগুলি নিয়ে আলোচনা করব। পরবর্তী অনুশীলনী 1.1.2 ওইটার মধ্যে একটা প্রয়োগ আছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। পাটিগণিতের মৌলিক উপপাদ্য এটা হলো কি, যে কোনো একটা যৌগিক সংখ্যাকে কতগুলি মৌলিক সংখ্যার গুণফল রূপে যদি আমরা ক্রম বিবেচনা না করি তাহলে কয়েকটি মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। সেইগুলি একরকম নাও হতে পারে, কারণ যেমন 6 = 2 × 3, এটা 3 × 2 হতে পারে। কিন্তু যদি আমরা সাজাই যে বড় উৎপাদকগুলি পরে লিখবো, ছোটগুলি আগে লিখবো, তাহলে আমরা একটা অনন্য মানে ইউনিক ফ্যাক্টরাইজেশন আমরা পাবো। যদি আমরা উৎপাদকগুলিকে ছোট থেকে বড় হিসাবে যদি লিখি তাহলে কিন্তু আমরা একটা ইউনিক মানে অনন্য একটা ফ্যাক্টরাইজেশন উৎপাদকের বিশ্লেষণ পাবো। তার মানে পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি হলো, যে কোনো যৌগিক সংখ্যাকে কয়েকটি মৌলিক সংখ্যার গুণফল রূপে ক্রম নিরপেক্ষভাবে, এখানে অনন্য বলতে পারি না কিন্তু তবুও একটা অনন্য, কারণ মৌলিক সংখ্যাগুলি আর পরিবর্তন হবে না, এদিক ওদিক হতে পারে, প্রথমে যে কোনো একটা মৌলিক সংখ্যা পরে আরেকটি মৌলিক সংখ্যা হতে পারে, একই রকম ভাবে প্রকাশ করা যাবে। কিন্তু এটা বিভিন্ন সময় বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হবে না। সবাই যদি আলাদা আলাদা করে যদি বের করে মৌলিক উৎপাদকগুলি, ক্রম উল্টাপাল্টা হতে পারে কিন্তু মৌলিক সংখ্যাগুলির সংখ্যা এবং গুণফল একই থাকবে, একই সংখ্যক মৌলিক সংখ্যা থাকবে। যেমন একটা সংখ্যা 12কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণের দুইটা নিয়ম আছে। একটা হলো মৌলিক উৎপাদক নির্ণয়, আরেকটা হলো শুধু উৎপাদক নির্ণয়। উৎপাদক নির্ণয় বললে কিন্তু আরেক নিয়ম হবে। আমরা এখানে করব কি, এখানে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো অথবা মৌলিক উৎপাদক নির্ণয় করো, এই কাজটা করব। তো মৌলিক উৎপাদক কিভাবে নির্ণয় করে, এইভাবে আমরা ভাগ পদ্ধতিতে করি। যেমন 2 দিয়ে 2 6 = 12, 2 3 = 12, এরকম করি। তার মানে 12 = 2 দুইটা আছে 2 স্কয়ার ইনটু 3, এটা 3 আগে লিখলেও হবে, 3 × 2 স্কয়ার। তো ছোটগুলি যদি আগে লিখি, বড়টা যদি পরে লিখি, তাহলে এরকম হবে 2 দুইটা ইনটু 3, বা 2 দুইটা যদি ইনটু থাকে ওইটাকে আমরা স্কয়ার হিসেবে লিখি 2 স্কয়ার ইনটু 3। এটাকে যদি আমি একটু উল্টো ভাবে যদি করি, 12 প্রথমে আমি 3 দিয়ে ডিভাইড করলাম, 3 4 = 12, 2 2 = 12। তাহলে এখানে 12 = কত হলো, এটার ক্ষেত্রে 12 = হলো 3 × 2 × 2। আমরা যদি ছোটগুলি যদি আগে লিখি, 2 2 দুইটা ইনটু আছে, 2 স্কয়ার ইনটু 3, একই রকম হয়ে গেল। আমি যেভাবে বের করি না কেন উৎপাদকগুলি, গুণফলের যে আকারটা একই রকম হবে। 2 স্কয়ার মানে ছোটগুলি আগে লিখলে বড়গুলি যদি পরে লিখি একই রকম হবে। এই পদ্ধতিটা হলো মৌলিক উৎপাদক নির্ণয়। আচ্ছা, এটা আলোচনা করতে গিয়ে আমাদের মৌলিক সংখ্যা সম্বন্ধে একটু আলোচনা করে নিই, বেশিক্ষণ নেব না। মৌলিক সংখ্যা সম্বন্ধে তোমরা আগেই পড়েছো, উৎপাদকের বিশ্লেষণ সম্বন্ধে আগেও পড়েছো, তবু জাস্ট একটু রিভিশন। উৎপাদক মৌলিক সংখ্যা বলতে কোন সংখ্যাগুলিকে বোঝায়, যেসব প্রাকৃতিক সংখ্যা হতে হবে। মানে প্রাকৃতিক সংখ্যা কোনগুলি, প্রাকৃতিক সংখ্যা হলো 1 2 3 4 5 6, এইগুলি হলো প্রাকৃতিক সংখ্যা। এটা মুছে নিই। 1 2 3 4 5 6 এইগুলি এক থেকে বড়। প্রাকৃতিক সংখ্যা বলতে আমরা n দিয়ে লিখি, n = এটা হলো কালেকশন অফ 1 2 3 4 এরকম করে অসীম পর্যন্ত। এই যে সংখ্যাগুলি হলো প্রাকৃতিক সংখ্যা। এই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাগুলির দুইটা এবং কেবলমাত্র দুইটা উৎপাদক থাকে ওইগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে মৌলিক সংখ্যা বলতে এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না, এটা যৌগিক সংখ্যাও না, একের শুধু একটাই উৎপাদক 1। মৌলিক সংখ্যা হতে গেলে দুইটা উৎপাদক লাগে, কিন্তু একের একটাই উৎপাদকের জন্য 1।
মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাহলে এটার মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো এগুলি শিখে নিলে ভালো, মুখস্থ করে নিলে ভালো। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। এইগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 and 97। এখানে 25টা আছে, আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। এটা অনেক সময় লাগে, এগুলি শিখে নিলে ভালো। অন্তত 20 অব্দি তো লাগেই, 20 অব্দি লাগে। এর পরের গুলিও শিখে নিলে ভালো। আমরা 100 অব্দি অন্তত শিখে নিলে ভালো। 25টা মৌলিক সংখ্যা আছে। এইগুলির নাম হলো মৌলিক সংখ্যা। এরপরে যেসব সংখ্যাগুলির মানে প্রাকৃতিক সংখ্যার যেসব সংখ্যাগুলির উৎপাদকের সংখ্যা 2 এর বেশি, সেইগুলিকে আমরা যৌগিক সংখ্যা বলি। তার মানে 1 হবে না, এখানে 2, 3, 4 নেই, 4 হবে, 6 নেই, 6 হবে, 8, 9, 10 হবে, 12 হবে, এইখানে 13 থেকে 17 এর মধ্যে মাঝখানের যে সংখ্যাগুলি এইগুলি হবে। তো এইগুলি বাদ দিলে পরে যে সংখ্যাগুলি থাকে প্রাকৃতিক সংখ্যা থেকে মৌলিক সংখ্যাগুলি বাদ দিলে পরে যে সংখ্যাগুলি থাকে 1 ছাড়া, কিন্তু 1 হলে হবে না, 1 ছাড়া যে সংখ্যাগুলি থাকে এইগুলি হলো যৌগিক সংখ্যা। ওই যৌগিক সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে এই হয়ে গেল মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা লিখলাম না, মানে এই মৌলিক সংখ্যাগুলি বাদ দিয়ে হবে, প্রাকৃতিক সংখ্যা থেকে মৌলিক সংখ্যাগুলি বাদ দিয়ে এবং 1 বাদ দিয়ে হবে। তো উৎপাদক নির্ণয় যে, আচ্ছা উৎপাদক কোনটা? উৎপাদক বলতে বোঝায় কোন একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, তাহলে প্রথম সংখ্যাটা হলো দ্বিতীয় সংখ্যাটার গুণিতক আর দ্বিতীয় সংখ্যাটা হলো প্রথম সংখ্যার গুণনীয়ক। এটা অঙ্ক করে দেখায়, যেমন 6 divided by 3 equal to 2। এটা ভাগ অঙ্ক। এটার মধ্যে 6 কে এই সংখ্যাটাকে, এটা হলো প্রথম সংখ্যা, এটা হলো প্রথম সংখ্যা আর এটা হলো দ্বিতীয় সংখ্যা, এই সংখ্যাকে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই যে দ্বিতীয় সংখ্যাটা হবে প্রথম সংখ্যার গুণনীয়ক। তার মানে 3 হলো 6 এর গুণনীয়ক, 3 হলো 6 এর গুণনীয়ক, আর 6 হলো কি? 6 হলো 3 এর গুণিতক, মানে নামতাতে আছে গুণিতক। 6 হলো 3 এর গুণিতক আর 3 হলো 6 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে উৎপাদক আর কি। গুণনীয়ক উৎপাদক একই জিনিস, গুণনীয়ক উৎপাদক একই জিনিস। তো এইগুলি হলো গুণনীয়ক। আচ্ছা, এখন গুণনীয়ক নির্ণয় যে বা উৎপাদকের বিশ্লেষণের দুইটা পদ্ধতি। উৎপাদকের বিশ্লেষণের দুইটা পদ্ধতি, যেমন আমরা এটা 24 সংখ্যা নেব। 24 এর প্রশ্নটা হলো যেমন 24 এর উৎপাদক নির্ণয় করো। উৎপাদক নির্ণয় করো বললে কিরকম করবো? আমরা এরকম লিখবো, 24 ইকুয়াল টু 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6। এরপরে 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 তো এখানে লেখা আছে, এরপর 8 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 24 দিয়ে যাবে। তাহলে 24 এর গুণনীয়কগুলি হলো, গুণনীয়ক বা উৎপাদক একই জিনিস, গুণনীয়কগুলি কত কত লিখবো? 1 থেকে আরম্ভ করে লিখবো, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এইগুলি হলো সব উৎপাদক, এর গুণনীয়ক বা উৎপাদক। এখন যদি বলে 24 এর মৌলিক উৎপাদক নির্ণয় করো বা 24 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম যদি বলে, তাহলে আমরা এরকম লিখবো। মৌলিক উৎপাদক হলে এরকম লিখবো, এটা হলো শুধু উৎপাদক। আর মৌলিক উৎপাদক হলে 24 এর মৌলিক উৎপাদক হলে কিরকম হবে? আচ্ছা, মৌলিক উৎপাদক তখন আমরা এরকম করব, 24 প্রথমে যেমন 2 দিয়েছে, এই দিকে যেগুলি লিখবো সেইগুলি যৌগিক সংখ্যা হলে হবে না, এগুলি সব মৌলিক সংখ্যা হতে হবে। যত দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যাগুলি আমাদের মৌলিক সংখ্যা হতে হবে। যেমন 2, মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 2 দিয়ে 2 একে 2, 2 দ্বিগুণে 4, 2 দিয়ে 6 দ্বিগুণে 12, 2 দিয়ে 3। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, 24 ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এইভাবে লিখবো। বা এটাকে একটু সংক্ষেপে
2 কিউব, 2 3টা গুণ করা আছে, তাহলে 2 কিউব ইনটু 3, এই আকারে লিখব। এটার নাম হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এটা হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, আর এটা হলো শুধু উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ না, উৎপাদক নির্ণয়। আর এটা হলো মৌলিক উৎপাদক নির্ণয়, আর এটা হলো মৌলিক, এটা হলো উৎপাদক নির্ণয়, আর এটা হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। যত এই ব্যাপারগুলি বুঝে নিলে গুণনীয়ক কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, আর উৎপাদকের নির্ণয়ের যে দুইটা পদ্ধতি আছে, একটা হলো মৌলিক উৎপাদক নির্ণয়, আর একটা হলো শুধু উৎপাদক নির্ণয়, এটা বুঝে নিলে এখন আমরা এক্সারসাইজে যাই। এটা মুছে নেই। আমরা গণিত বই, দশম শ্রেণীর পাঠ্য বই এসসিআরটির, এটা দশম শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা এটার অনুশীলনী 1.2 এটা থেকে করব। প্রথমে বলেছে কি, প্রতিটি সংখ্যাকে মৌলিক উৎপাদককে গুণফল রূপে প্রকাশ করো। এটা নিয়মটা তো দেখিয়ে দিয়েছি। যেমন 3 নম্বরটা নিয়ে নিই, একটু না ছোটই নিয়ে নিই। 1 এর 2 156 আছে। 1 এর 2 কোশ্চেন নাম্বার 1 এর 2 এটা আছে কত, 256 বোধহয়, 156 আছে। এটাকে বলেছে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। এই যে এটা মৌলিক উৎপাদকের নির্ণয় একটু আগে দেখিয়ে দিয়েছি। উৎপাদকের নির্ণয় না, এটা হলো মৌলিক উৎপাদকের নির্ণয়। মৌলিক উৎপাদকের নির্ণয় আমরা এভাবে করি, 156 এটাকে 2 দিয়ে দিলাম 7 8, এটাকে 2 দিয়ে দিলাম 3 9, এটাকে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে যাবে না এটা, যেহেতু এটা জোড় সংখ্যা না, তাহলে এটা 3 দিয়ে যায়, 3 13 39। এইগুলি কিন্তু সবগুলি মৌলিক সংখ্যা। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মানে অনেক সময় 4 দিয়ে ভাগ করে নেয়, 6 এখানে 6 লিখে নেয়, এখানে 4 লিখে অথবা 6 লিখে, তাহলে হবে না, কিন্তু এটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হলো না। তাহলে এই দিকে কি লিখতে হবে, 2 2 2 3 5 7 11 এগুলি লিখতে হবে। তাহলে এখানে কি হলো, 2 2 3 13, এরকম 13 একটা মৌলিক সংখ্যা, আর ভাগ যাবে না। তাহলে 156 ইকুয়াল টু 2, দুইটা ইনটু আছে, তাহলে 2 স্কয়ার একসঙ্গে লিখে নিলাম, ইনটু 3 ইনটু 13, এটা হলো আনসার। আচ্ছা, প্রথম অঙ্কগুলি এরকম আছে, তোমরা বাকিগুলি করে নিও। নিচের অখণ্ড সংখ্যার জোড়গুলির গসাগু এবং লসাগু নির্ণয় করো। আচ্ছা, এখানে গসাগু তো গতদিন আমরা নির্ণয় করলাম কোন পদ্ধতিতে, গত ক্লাসে আমরা নির্ণয় করেছি ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য দিয়ে। আজকে করব আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে আমরা গসাগু কিভাবে নির্ণয় করে, লসাগু কিভাবে নির্ণয় করে, ওইটা আমরা করব আজকে। তো কি হলো, এটা আগেই করেছো তোমরা, কিন্তু আজকেও আবার এটা ক্লাস 10 এ দিয়েছে, দশম শ্রেণীতে দিয়েছে, তাই এটাও করব আমরা। তো এখানে কি দিয়েছে, কোনটা করব, দ্বিতীয়টাই করে নেই। 2 এর 2 510 আর 92, 510 আর 92, এটা 2 এর 2 নম্বরটা করছি। এটাকে আমরা কি করব, প্রথমে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। 510 মৌলিক উৎপাদকে, শুধু উৎপাদক নির্ণয় করলেও হয়, তো আমরা এরকম করব না, আমরা মৌলিক উৎপাদকে নির্ণয় করব। তো এটাকে আমরা 2 দিয়ে গেলে কত হয়, 255, এটাকে 2 দিয়ে তো আর যাবে না, 3 দিয়ে 5 5 10 প্লাস 2 12 যাবে, 3 দিয়ে যাবে, 3 8 5, এরপরে এটা 8 প্লাস 5 কত 13, দুইটাকে যোগ করে, মানে যতগুলি সংখ্যা আছে এগুলি যোগ করলে পরে যদি 3 এর নামতে থাকে তাহলে 3 দিয়ে যাবে, কিন্তু এটা তো 3 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে যাবে, যেহেতু লাস্টে 5 আছে, 5 ইনটু 17, তাহলে হলো কত, 5 1 10 ইকুয়াল টু 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17। আচ্ছা, এরপরে 92 আমাদের বের করতে হবে। 92 এটার মৌলিক উৎপাদক বের করব, 2 দিয়ে 4 6, 2 দিয়ে 2 3, আর যাবে না, এটা যেহেতু মৌলিক সংখ্যা এসে গেছে তাহলে আর যাবে না। তো আমরা কি লিখবো, 92 ইকুয়াল টু 2 দুইটা আছে, আচ্ছা এটা ইনটু আকারে লিখে দিই, 2 ইনটু 2 ইনটু 23। আচ্ছা, এখন মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, তাহলে গসাগু বের করতে হবে। গসাগু বের করতে গেলে এই দুইটার মধ্যেই থাকতে হবে, এইরকম সংখ্যাগুলি আমরা বেছে নেব, দুইটার মধ্যেই থাকতে হবে, একটাতে থাকলে হবে না। তাহলে এই দুইটার মধ্যে আছে কত, আমরা লিখবো 510 ও 92 এর গসাগু ইকুয়াল টু, এই দুইটার মধ্যে কমন আছে, এই দুইটা কমন আছে, আমরা লিখবো 2 ইনটু, আর কোনো কিছু কমন নেই, যেমন 3 এখানে আছে, এখানে আর 3 নেই, 5 এখানে আছে, এখানে আর 5 নেই, 17 আছে, এখানে 17 আর নেই,
তাহলে 2 ইনটু আর তো কিছু নেই, আর লিখবো না, 2 এটাই হয়ে যাবে আনসার, আর কিছু করতে হবে না। আনসার মানে গোসাগুটা হয়ে গেল, আনসার না। আচ্ছা 2 এটা গোসাগু হয়ে গেল। লসাগু করার সময় আমরা কি করব, যেগুলি কমন আছে ওইগুলি একবার লিখবো, আর যেগুলি কমন নেই সেগুলিকেও লিখবো। কিভাবে লিখবো, এখানে 510 ও 92 এর লসাগু, ফাঁকে বলে নিই গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কগুলি দুইটাতেই সাধারণ মানে দুইটাতেই থাকতে হবে এবং সবচেয়ে বড়টা হবে। আর লসাগু হলো সাধারণ দুইটার মধ্যেই আছে গুণ, এটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যে গুণিতকগুলি এই দুইটা সংখ্যারই গুণিতক হবে এবং দুইটার মধ্যেই থাকবে যে গুণিতকগুলি, ওইগুলির মধ্যে যেটা সবচেয়ে ছোট ওইটাকে আমরা বলি লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আগে দেখে নেবো দুইটার মধ্যে কোনগুলি কমন। এই দুইটা আছে কমন, এই দুইটা আছে কমন, আমরা 2 লিখে নিলাম ইনটু, এরপরে তো আর কমন নেই, তাহলে এইগুলি একবার একবার করে আছে ইনটু 3 ইনটু 5 ইনটু এই 2 আছে একটা 2 ইনটু 23 ইনটু 17 তো লিখলাম না, আচ্ছা 23 এটা লিখলাম, এই 17 লিখতে হবে 17। আচ্ছা ইকুয়াল টু, আচ্ছা এটা ইকুয়াল টু কত হবে, আমরা ইনটুর জন্য একটু বিয়ে করে নিতে পারি আমরা, ইনটুটা তো এটা ইনটু করতে হবে। এখন দেখো ইনটুর মধ্যে এখানে বেশি সংখ্যক আছে, 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17 ইকুয়াল টু কত, এই যে 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17, এইগুলি ইনটু করলে কত হয় 510। এই যে এইগুলি ইনটু করলে 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 17 হলো কত 510 হলো, ইনটু বাকি থাকলো কোনটা 2 আর 23, 2 আর 23 দুইটা গুণ করলে কত হয় 46। এটাকে আমরা 46 দিয়ে গুণ করব। প্রথমে 0 6 1 6 5 6 30 4 0 4 1 4 4 5 20 0 6 4 3 2 এত হবে ইকুয়াল টু 2 3 4 6 0। এটা হলো লসাগু। আচ্ছা আরেকটা আছে, লসাগু গোসাগুর সঙ্গে সংখ্যা দুইটার একটা সম্পর্ক আছে, ওইটা ভেরিফাই করতে বলেছে। এটা ভেরিফাইটা কিরকম, আমরা লসাগু বের করে নিলাম, লসাগু বের করে নিলাম, গোসাগু বের করে নিলাম, এরপরে বলেছে যাচাই করতে বলেছে। আচ্ছা আমি এটা মুছে নিই, যাচাই করতে বলেছে লসাগু ইনটু গোসাগু ইকুয়াল টু, যাচাই করতে বলেছে লসাগু ইনটু গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল। এটা যাচাই করতে হবে, সংখ্যা দুইটির গুণফল, এটা যাচাই করতে হবে। আমরা কিভাবে যাচাই করবো, ওই তো এটা প্রথমে বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ, আর ইংরেজিতে লিখলে এলএইচএস লিখবে, এলএইচএস লিখলেও হয়, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা বাম পক্ষ ইকুয়াল টু কত, লসাগু ইনটু গোসাগু, লসাগু ইনটু গোসাগু, লসাগু কত, লসাগু হলো 2 3 4 6 0, 2 3 4 6 0 ইনটু গোসাগু কত, গোসাগু হলো 2 ইকুয়াল টু কত হলো, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 0 6 to the 12 4 to the 8 2 46 এত হবে 4 6 9 2 0 হবে। এটা হবে বাম পক্ষ ইকুয়াল টু লসাগু, আর গোসাগু দুইটা ইনটু করলে এটা হবে। এখন সংখ্যা দুইটার গুণফল বের করে নেব, সংখ্যা দুইটার গুণফল কত হয়, সংখ্যা দুইটির গুণফল সংখ্যা দুইটির গুণফল ইকুয়াল টু, সংখ্যা একটা কত, সংখ্যা একটা হলো 510 আর একটা হলো 92, একটা হলো 510 ইনটু আর একটা হলো 92, এই দুটাকে ইনটু করব, তাহলে 510 আর 92 ইনটু করব, 2 0 0 2 1 2 5 10 9 9 1 9 9 5 45 0 2 9 6 4 ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু হলো 4 6 9 2 0। ওই যে আগে যত হয়েছে এখনো তাই হয়েছে। তাহলে স্পষ্টতই লসাগু গুণ
গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল। স্পষ্টতই এত। এখানে আমরা লিখবো কি ভেরিফাইড বা যাচাই হলো, যাচাই হলো। আচ্ছা, এখন যাচাই হলো, এটা এই ইয়েটা শেষ। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোন সূত্রটা লাগলো? এখানে আমাদের লাগলো পাটিগণিতের মৌলিক উপপাদ্যটা লাগলো। আমরা মৌলিক উৎপাদক বের করেছি। এরপর কি করেছি, আরেকটা ফর্মুলা যেটা নতুন যেটা এখানে শিখলাম, লসাগু নির্ণয় গোসাগু নির্ণয় শিখলাম। আর যদি দুইটা সংখ্যা হয় তাহলে গোসাগু আর লসাগু দুইটার গুণফল হলো সংখ্যা দুইটির গুণফল। তো এটা দিয়ে আরো অঙ্ক করা যায়, যেমন লসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল। এটাকে আমরা যদি ট্রায়াঙ্গেল আকারে যদি লিখি, গুণফল এটাকে এরকম ত্রিভুজ আকারে যদি লিখি, এরকম এটাকে আমরা ত্রিভুজ আকারে লিখবো। উপরে লিখলাম গুণফল মানে সংখ্যা দুইটার গুণফল, আর নিচে লিখবো লসাগু আর গোসাগু। আচ্ছা, তাহলে গুণফল ইকুয়াল টু কত? লসাগু ইন্টু গোসাগু। এইভাবে মানে ফর্মুলাটা কিভাবে মনে রাখবো? গুণফল ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গোসাগু। আচ্ছা, এখন লসাগু কিভাবে বের করবো? লসাগুটা দেখে নিলাম, লসাগু ইকুয়াল টু গুণফল বাই গোসাগু। এটা যদি দেখে নিই তাহলে গুণফল বাই গোসাগু হবে। আর গোসাগু যদি দেখে নিই, আমরা গোসাগু বের করবো, তাহলে গোসাগু দেখে নিলে গুণফল বাই লসাগু হবে। ওইভাবে আমরা যদি মানে সংখ্যা দুইটা জানি আর গোসাগু যদি জানি, আমরা লসাগুটা বের করে নিতে পারি। এরপরটা হলো তিনটা সংখ্যা দিয়েছে, তার লসাগু গোসাগু নির্ণয় করতে হবে। তো একই রকম দুইটা সংখ্যা যেরকম, তিনটা সংখ্যা একই রকম। ওইটা করে কি আমরা সময় নষ্ট করবো? যেটা করে নেই না হয়, 3 নম্বর 8 9 25, 3 নম্বরের 3 8 9 25, এটা তাড়াতাড়ি করে করবো। 8 ইকুয়াল টু এটাকে 8 কে এরকম 2 4 2 2 9 3 3 25, এটাকে 5 5, তাহলে লিখবো কিরকম 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2, 9 ইকুয়াল টু 3 ইন্টু 3, 25 ইকুয়াল টু 5 ইন্টু 5। তাহলে সুতরাং নির্ণয় গোসাগু কত হবে? গোসাগু ইকুয়াল টু, দেখো 2 এখানে আছে মানে তিনটার মধ্যে কোনোটাই কমন নেই, তাহলে কত হবে? 1 হবে। মানে আমাদের তখন একটা ইন্টু 1 দিলে ভালো হবে, ইন্টু 1 ইন্টু 1, এই 1টা সবটি আছে তাই 1। আর লসাগু কত হবে? লসাগু হবে এইগুলি সবগুলি দেব, 2 3টা ইন্টু 3 2টা ইন্টু 5 2টা ইকুয়াল টু কত হবে? আমরা যদি গুণ করি 2 3টা গুণ করলে তো এটা এই মানে সবগুলি গুণফল 8 ইন্টু 9 ইন্টু 25। এটা ইন্টু করার জন্য আমরা 5 2টার সঙ্গে 2 2টা নিতে পারি, তাহলে 100 হয়ে যায়। 5 একটা 5এর সঙ্গে একটা 2 গুণ করলে 10 হয়। এখানে দুইটা 5এর সঙ্গে দুইটা 2 নিয়ে নেব, তাহলে কত হবে? 100 ইন্টু এখানে একটা 2 নিয়ে গেছি, 3টা থেকে 2টা নিয়ে গেছি, একটা রয়েছে 2 ইন্টু 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 3 3 9 9 2 18, 18 ইন্টু 100 মানে 1800 হবে। এত হবে লসাগু, এত হবে লসাগু, এত হবে গোসাগু। এই ক্ষেত্রে যেহেতু তিনটা সংখ্যা নেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু গোসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটার গুণফল হবে না। এটা দুইটা সংখ্যার ক্ষেত্রে হয়, তিনটা সংখ্যার ক্ষেত্রে অন্য ফর্মুলা আছে, তো অন্যভাবে এগুলিকে প্রমাণ করা যায়, কিন্তু ডাইরেক্ট এখানে লসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল হবে না। আচ্ছা, এরপরটা বলেছে, এটা একটা সহজ ইয়ে দিয়ে দিয়েছে। 4 নম্বর বলেছে কি, 4 নম্বর বলেছে কি, দেওয়া আছে গোসাগু 306 এবং 657, 657 এটা গোসাগু। গোসাগু এই দুইটা সংখ্যা গোসাগু ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের বের করতে হবে। বের করলেও 9 হবে, কিন্তু তারা দিয়ে দিয়েছে 9 দিয়ে দিয়েছে, তাহলে লসাগু নির্ণয় করতে হবে। এটার গোসাগু দিয়ে দিয়েছে তারা, তো লসাগু কত? তো আমরা একটু আগে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়মে যেটা ত্রিভুজ নিয়মে যেটা দেখালাম, লসাগুকে যদি ডাকি তাহলে গুণফল বাই গোসাগু হয়। তাহলে নির্ণয়
লসাগু ইকুয়াল টু কি হবে, ওই ত্রিভুজ ফর্মুলা দিয়ে যেটা দেখালাম, উপরে হবে গুণফল আর নিচে হবে গোসাগু ইকুয়াল টু গুণফল কত কত গুণফল 306 ইন্টু 657 বাই গোসাগু কত 9। আচ্ছা 9 দিয়ে কিন্তু গোসাগু যেহেতু 9, এই 9 দিয়ে এটাও ডিভাইড যাবে এটাও ডিভাইড যাবে, আমি কোনটাকে ডিভাইড করব, যেটাকে সহজ এটাকে করে নেব। 300 থেকে বোধহয় সহজ হবে, 9 দিয়ে ডাইরেক্ট আমি কেটেই নিই, 9 দিয়ে ইয়ে করলে কি হবে 3 9, এটা ভাগ যাবেই, কারণ এটা গোসাগু যেহেতু 9 যাবেই। 3 9 27, 3 36, 4 9 36 এত হয়েছে, তাহলে ইকুয়াল টু 657 ইনটু 3 4, 4 এর নাম 4 7 28 সাথে আছে 2, 4 আছে 20, 2 22, 4 24 আর 2 26। আচ্ছা এরপর হলো 3 7 21, হাতে আছে 2, 3 5 15 আর 2 17, হাতে আছে 3 18 19 8 3 3 12, 2 হাতে আছে 2 হাতে। আচ্ছা গুণ চেক করার জন্য একটা নিয়ম আছে, এটা সাধারণত এটা দিয়ে সবসময় ঠিক হবে এমন কথা নয়, কিন্তু আমরা এটা চেকের একটা নিয়ম আছে, আমরা এরপর একটা ক্রস দিয়ে আমরা এই সবগুলি সংখ্যার যোগ করি। 6 প্লাস 5 কত 11, প্লাস 7 কত 18, 18 মানে 8 প্লাস 1 9, আর এটা হলো 3 প্লাস 4 7, 7 9 7 9 কত 63, 6 আর 3 9, তাহলে এটার যোগফল আমি বের করে নেব, এটা 9 হয় কিনা দেখব। 8 3 11, 8 3 14, 8 4 18, 18 মানে 1 যোগ 8 9। মোটামুটি একটা প্রাথমিক কি হতে এটা হয়ে গেছে, ইনটুটা ভুল হয়নি, আমি ভেবেছিলাম এটা ভুল হতেও পারে এর জন্য। আচ্ছা এটা হবে এটা ইনটু করলে হবে 2 2 3 3 8, এটা লসাগু নির্ণয় হয়ে গেল, এটা ফর্মুলা দিয়ে এটা आंसर। আচ্ছা তোমরা রাফগুলি যদি রাফ করো, যে কোনো অঙ্কের রাফ তোমরা এই সাইডে অঙ্কটা করবে, একটা টান দিয়ে রাফটা এই সাইডে রাখতে পারো, সব পেজেই যে পেজে অঙ্কটা করবে ওই পেজেই রাফটা রাখলে ভালো হয়। যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 5 নম্বর যে অঙ্কটা, 5 নম্বর যে অঙ্কটা, এটা লজিক দিয়ে হবে। এটা একটা 0 পেতে গেলে, একটা 10 লাস্টে যদি 10 পেতে হয়, এটা 6 টু দি পাওয়ার n এর 5 নম্বর, 6 টু দি পাওয়ার n এর n এর কোনো মানের জন্য, এই যে n এর যে কোনো মানের জন্য এটা শেষ অঙ্কটা, এটা গুণ করলে যেমন সংখ্যাটা হবে, যে লাস্টের এককের অঙ্কটা কোনো সময় শূন্য হবে কিনা। এককের অঙ্কে শূন্য পেতে গেলে তার দুইটা মৌলিক উৎপাদক, একটা 2 একটা 5 অবশ্যই থাকতে লাগবে। একটা 0 পেতে গেলে, দুইটা 0 পেতে গেলে কত থাকতে লাগবে, দুইটা 2 এবং দুইটা 5 থাকতে হবে তার উৎপাদক। তার উৎপাদকে কি থাকতে হবে, একটা 0 পেতে গেলে একটা 2 আর একটা 5 থাকতে হবে। অনেকগুলি 5 আর একটা 2 থাকলেও একটা শূন্য হবে, অনেকগুলি 2 আর একটা 5 থাকলেও একটাই শূন্য হবে, কারণ একটা 2 আর একটা 5, একটা 2 × 5 = 10, তার জন্য 2 একটা এবং 5 একটা পেলে আমরা 0 পাবো, আর যতটা এরকম জোড়া পাবো 2 এবং 5 এর জোড়া যতটা পাবো এতটা শূন্য হবে। কিন্তু আমি 6 এরটাতে আমি একটু মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে দেখি। ইকুয়াল টু কত, 6 মানে কত 2 × 3 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার n। এখানে কোনো 5ই নেই, একটা যদি 5 থাকতো তাহলে একটা 0 হয়ে যেত, এখানে 2 আছে কিন্তু 5 নেই। 5 যেহেতু নেই, সুতরাং এটার গুণফল কোনো সময় একটা শেষে একটা শূন্য পাবো না। তাহলে লিখতে হবে এখানে উৎপাদকে যেহেতু কোনো 5 নেই, এটা লিখে নিও, তোমরা খাতাতে লিখে নিও, আমি লিখলাম না, একটু তাড়াতাড়ির জন্য পরেরটা করব। এখানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণে যেহেতু কোনো 5 নেই, এর জন্য 6 টু দি পাওয়ার n এর গুণফলে n এর কোনো মানের জন্যই এককের অঙ্কটি শূন্য হবে না, এটা শূন্য হবে না কোনো সময়। আর n = 0 দিলে কত হয়, n = 0, 6 টু দি পাওয়ার 0 = 1, এখানেও শেষে 0 হলো না। n এর মান 0 হলেও হবে না, 1 2 3 যাই দাও এটা 0 হবে না, কারণ 5 নেই। একটা যদি 5 থাকতো, এখানে 2 যেহেতু আছে, একটা যদি 5 থাকতো এটা 0 হয়ে যেত, দুইটা 5 থাকলে দুইটা 0 হতো শেষে। আচ্ছা এখন এরপরটা হলো বলেছে যে 6 এর একটাই করি নাকি না দুইটাই করব, 7 × 11 × 13, 7 × 11 × 13 প্লাস 13 দিয়েছে। এটা যৌগিক সংখ্যা কেন ব্যাখ্যা করো, এটা যৌগিক সংখ্যা কেন, যৌগিক সংখ্যা ইকুয়াল টু যদি আমি 13 কমন নিই, 13 ইনটু কমন নিলে এখানে থাকে কত 7 × 11 থাকে প্লাস এখানে 1 থাকে। এটা যদি আমি ব্র্যাকেটটা যদি তুলি,
আমি উল্টাভাবে চিন্তা করতেছি, মানে করছি এটা কি ঠিক আছে কিনা। 13 ইন্টু 7 ইন্টু 11, এই যে 13 ইন্টু 11 ইন্টু 7 বা 13 ইন্টু 7 ইন্টু 11 প্লাস 13 ইন্টু 1 মানে 13, ঠিক আছে, এটাকে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই সংখ্যাটা 13 ইন্টু একটা অখণ্ড সংখ্যা, সুতরাং এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এত সংখ্যাটি 13 ও এত দ্বারা বিভাজ্য। 7 ইন্টু 11 প্লাস 1, এটা যত হয় এত দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং এই সংখ্যাটা একটা যৌগিক। তোমরা পরেরটা করে নিও, পরেরটাতে 5 কমন যাবে, 5 কমন নিয়ে লিখে নেবে, এটাও হবে। 7 নাম্বারটা দিয়েছে, একটি খেলার মাঠের চারদিকে একটা বৃত্তাকার পথ আছে। 7 নম্বর অঙ্কটা দিয়েছে, একটা বৃত্তাকার মাঠ, সেটা চারিদিকে একটা বৃত্তাকার পথ আছে, এটা চতুর্দিকে একটা পথ আছে, এই পথ দিয়ে সুনিয়া মাঠটি একবার ঘুরে আসতে 18 মিনিট সময় লাগে। সুনিয়ার কত লাগে? সুনিয়ার 18 মিনিট সময় লাগে, আর রবির লাগে 12 মিনিট। তাহলে রবির স্পিড বেশি, মানে তার বেগ বেশি। ধরো তারা এখান থেকে শুরু করলো, তারা দুইজনেরই এখান থেকে শুরু করলো, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা এই জায়গাটা। তাহলে উভয়েই একই সাথে একই জায়গা থেকে একই দিকে গেল। তারা এই যে যেমন একজন ঘুরবে কত 18 মিনিটে ঘুরবে, একজন 12 মিনিটে ঘুরবে, এরকম করে তারা একই দিকে দুইজন রওনা হলো, তারা ঘুরতে থাকলো। তো কত মিনিট পর তারা পুনরায় প্রারম্ভিক স্থলে মিলিত হবে? এইরকম কয়বার ঘুরলে পরে গিয়ে এইখানে এই প্রারম্ভিক এখানে গিয়ে মিলবে? তার মানে যদি প্রথম সুনিয়া যদি এক চক্কর দেয় কত মিনিটে? 18 মিনিট, তখন কিন্তু এই রবি কিন্তু এর আগেই এটা পার হয়ে গিয়ে আরেকটু যায় গিয়ে, মানে রবি 12 মিনিটে এখানে পৌঁছে গেল, কিন্তু সুনিয়া 18 মিনিটে যেহেতু এখানে পৌঁছে 12 মিনিটে আরেকটু কম জায়গায় এখানে থাকবে, তো তারা দুজন কিন্তু এখানে মিলবে না। এখানে মিলতে গেলে তাদের একবার, দুইবার বা তিনবার, সুনিয়া যেমন একবার ঘুরতে 18 মিনিট লাগে, দুইবার ঘুরতে 36 মিনিট লাগে, এরকম করে এখানে 36 মিনিট পরে এখানে আসবে দুইবার ঘুরলে, সে একবার ঘুরলে 12 মিনিট এখানে আসবে, আবার 12 মিনিট গেলে এখানে আসবে, এরকম করে তারা এখানে আসতে থাকবে। কোন সময় তারা মিলবে? আসলে প্রশ্নটা হলো সুনিয়ার এই যে 18 মিনিটের গুণিতক বের করা আর রবিরও গুণিতক বের করা। 12 মিনিটে এখানে যায় একবার, 24 মিনিটে আবার যায়, 36 মিনিটে আবার যায়, তাহলে তার কি বের করতে হবে? 12 এর গুণিতক আর 18 এর গুণিতক বের করতে হবে। এইগুলির মধ্যে যেটা মিলে যাবে, সেইগুলি অনেকগুলি মিলবে, এইগুলির মধ্যে যে সবচেয়ে ছোটটা, সবচেয়ে আগে যেটা হলো, ওই তখনই তারা প্রথম মিলবে, এরপর আবার সময় গেলে পরে আবার ওইরকম আরেকটা সময় গেলে পরে আবার মিলবে, তাহলে সবচেয়ে ছোট যেটা ওইটা আমরা বের করবো। তাহলে আসলে অঙ্কটা হলো 18 মিনিট এবং 12 মিনিটের লসাগু বের করা। তাহলে প্রশ্ন অনুসারে এটা 18 মিনিট ও 12 মিনিটের লসাগু বের করা। আচ্ছা, লসাগু কিন্তু আমরা আগে বলিনি, মানে একটু সময় বাঁচানোর জন্য বলিনি, তো লসাগু কিন্তু আমরা একসঙ্গে বের করতে পারি, একটা করে বের না করে 18, 12 একসঙ্গে এরকম সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতে পারি লসাগুটা। তো এখানে আমরা নিয়মটা কিরকম? এখানে প্রথমে এই দুইটাকেই যায়, কত দিয়ে? 2 দিয়ে, 9 দ্বিগুণে 18, এটা 6 দ্বিগুণে 12, এরপরটা দুইটাকেই 3 দিয়ে যায়, দুইটাকেই যেতে হবে, দুইটা সংখ্যা হলে দুইটাকেই যেতে হবে, আর যদি 3, 4টা 5টা সংখ্যা যদি থাকে কমপক্ষে দুইটাকে যেতে হবে, ওইরকম সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যেটা ভাগ যেটা ওইটাই রেখে দেবো। 3 দিয়ে ভাগ করলে 3 আর এটা হলো 2, সুতরাং লসাগু কত হলো? লসাগু ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, ইন্টু করলে কত হলো? 3 দুগুণে 6, 318 দুগুণে 36, তার মানে 36 মিনিট পরে তারা আবার দেখা হবে। তার মানে 36 মিনিট পরে, মানে সুনিয়া যখন 2 চক্কর দেবে, 2 চক্কর দিয়ে যখন 36 মিনিট এখানে আসবে, তখন রবি 3 চক্কর দিয়ে এখানে আসবে। তো আবার যেমন 36 গুণে 72 মিনিট আবার মিলবে, আবার 108 মিনিটে মিলবে, কিন্তু সবচেয়ে ছোট কোনটা? 36 মিনিট। তাহলে তারা আবার কত মিনিট পরে মিলবে? আবার 36 মিনিট পরে মিলবে। ওইটা তুমি আনসারটা লিখে নেবে। তারা যাত্রা শুরু করা 36 মিনিট পর আবার প্রারম্ভিক স্থানে মিলিত হবে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখন কি আমরা পরের এক্সারসাইজটা একটু টাইম লাগবে।
পরের একটা অন্তত করে নেই, 1.3টা করে নেই। 1.3 এক্সারসাইজ 1.3 এক্সারসাইজ 1.3। আচ্ছা, এখানে কি আছে, যেমন প্রমাণ করো যে একটি মৌলিক সংখ্যা, একটা করব 1 নম্বরটা, প্রমাণ করো যে √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে অমূলদ সংখ্যা কি আর মূলদ সংখ্যা কি আমাদের জানতে হবে। মূলদ সংখ্যা হলো এটা ক্লাস 9-এ তোমরা শিখেছো এইগুলি। আবার বলছি, মূলদ সংখ্যা হলো p/q, যেখানে p q এইগুলি হলো ইন্টিজার্স, মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং q not equal to 0। এই আকারের p/q আকারের যে কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। আর এরকম যেগুলিকে প্রকাশ করা যায় না সেগুলিকে অমূলদ সংখ্যা বলি। এই মূলদ আর অমূলদ এই দুইটা মিলেই হলো আমাদের বাস্তব সংখ্যা। তাহলে √5 কে বলছে যে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে √5 যে একটা মূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা, এটা আমরা কোন পদ্ধতিতে প্রমাণ করব? তাহলে আমরা বলবো এখানে তারা বলেছে অমূলদ সংখ্যা, আমরা প্রথমেই ধরে নেব আমরা এটা মূলদ সংখ্যা। তার মানে মেথড অফ কন্ট্রাডিকশন যা আছে, মানে আমরা একটা ভুল ধরে নেব, নিয়ে এটা ভুল সব তথ্য আসবে, মানে যা প্রমাণ করতে চাইবো তা হবে না, যা করতে চাইবো তা হবে না, উল্টাপাল্টা হবে। তাহলে আমরা যা ধরেছি তা ভুল ধরে নিয়ে আমরা প্রমাণটা করব। এটার নাম হলো মেথড অফ কন্ট্রাডিকশন। তার মানে যেটা প্রমাণ করতে হবে এটার উল্টাটা ধরবো, উল্টাটা ধরে দেখবো যে কোনো কিছুই হচ্ছে না, মানে উল্টাপাল্টা আসছে নিয়ম বা রেজাল্ট উল্টাপাল্টা হচ্ছে, তার জন্য বলবো যে যেটা ধরেছি এটা ভুল, এটার উল্টাটা সঠিক হবে। এই পদ্ধতিটার নাম হলো মেথড অফ কন্ট্রাডিকশন। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা করব। তারা বলেছে √5 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তো আমরা কি ধরবো প্রথমে? √5 একটি মূলদ সংখ্যা ধরবো প্রথমে। তাহলে √5 ইকুয়াল টু কত লিখবো? √5 ইকুয়াল টু p/q লিখবো, যেখানে p q বিলংস টু i, মানে এগুলি পূর্ণ সংখ্যা, আর q নট ইকুয়াল টু 0। আর আমরা বাড়তি একটা জিনিস ধরবো, সেটা হলো p এবং q এর মধ্যে p ও q এর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তার মানে এই দুইটা সাধারণ গুণনীয়ক নেই। এটার অর্থ হলো p, এটা কিউ স্মল, p ও q হবে কোপ্রাইম, বাংলাতে হলো পরস্পর মৌলিক। মানে p ও q এর কোনো সাধারণ উৎপাদক নেই, কথাটা হলো p এবং q পরস্পর মৌলিক, কোপ্রাইম, বা একজনের সাপেক্ষে আরেকজন মৌলিক। আচ্ছা, তো আমরা এরকম ধরে নিলাম p এবং q দুইটাকে আমরা তারা বলেছে যে √5 অমূলদ। তো আমরা কি ধরলাম? √5 আমরা একটা মূলদ সংখ্যা ধরলাম। ধরি, এটা লেখাটা তোমরা একটু লিখবে, এক্সাম্পলের মধ্যে একটা আছে, ওইটা দেখে লিখে নেবে। √5 ইকুয়াল টু p/q, মানে √5 কে আমরা মূলদ সংখ্যা ধরলাম। ধরি √5 একটি মূলদ সংখ্যা, সুতরাং √5 ইকুয়াল টু p/q, এত এইগুলি লিখলাম। সুতরাং p ইকুয়াল টু, এটাকে বজ্র গুণন করব, এটার নিচে 1 আছে, p * 1 ইকুয়াল টু p √5q, और এটাকে স্কয়ার করব, p স্কয়ার ইকুয়াল টু 5q স্কয়ার হবে। আচ্ছা, এটাতে একটা নিয়ম আছে, যেমন তাহলে p স্কয়ারটা কত দিয়ে ভাগ যায়? 5 * q স্কয়ার। তো তাহলে 5 * q স্কয়ার, এটা মানে এই সংখ্যাটা 5 দিয়ে ডিভাইড যায়, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, এই 5 দ্বারা ভাগ যায়। দেখো কি করব, 5 দ্বারা যেহেতু ভাগ যায়, তাহলে এটাকে আমরা লিখবো 5m, যেখানে m ইকুয়াল টু q স্কয়ার। m একটা পূর্ণ সংখ্যা, যেখানে m ইকুয়াল টু এত। আচ্ছা, এখন সুতরাং এটা হয়নি, এটা 5 দ্বারা বিভাজ্য, এরকম না। আচ্ছা, যে এটা 5 দ্বারা বিভাজ্য, সুতরাং p স্কয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে p ও কি হবে? p ও 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ p যদি 5 দ্বারা যদি ভাগ না যায়, তাহলে p স্কয়ারটা 5 দ্বারা ভাগ যাবে না।
এটা প্রমাণটা করা যায়, প্রমাণটা এখন করলে, আচ্ছা ধরলাম আমি এটা প্রমাণটা একটু দেখিয়ে দেবো, এটা একটু দেখিয়ে দিই তাহলে। ধরি p ইকুয়াল টু, মৌলিক সংখ্যা অনেকগুলি, ধরো a ইন্টু বি ইন্টু এ বি সি ডি এরকম দিয়ে দিই, ইন্টু আর কি এগুলি a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই ইন্টু এফ, সেটা দিয়ে দিই, এরকম আছে, এগুলি সবগুলি মৌলিক সংখ্যা। তাহলে p স্কয়ার ইকুয়াল টু কত হবে? p স্কয়ার ইকুয়াল টু a b c d e f ইন্টু a b c d e f, এরকম হবে। এখন p স্কয়ারটা 5 দিয়ে ডিভাইড যায়, তার মানে এইগুলির মধ্যে যে কোনো একটা 5 হবে। কোনটা 5 হবে ধরলাম, যেমন সিটা 5 হবে, তাহলে এই সিটা 5, তাহলে এই সিটাও 5, c5, c ইকুয়াল টু 5, তার মানে c5, তাহলে এটা হলো কার ভ্যালু? p এর ভ্যালু, তাহলে c ইকুয়াল টু 5 মানে a b 5 ইনটু d ইনটু f, তাহলে p এর মধ্যে কত আছে? a b 5 মানে a ইনটু b ইনটু 5 ইনটু d ইনটু e ইনটু f, তাহলে p এর মধ্যে যেহেতু 5 আছে তাহলে p টা 5 দ্বারা ভাগ যায়, তাহলে p স্কয়ার যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে p ও 5 দিয়ে ভাগ যাবে, এটা হলো এটা বিস্তারিত লেখা যায়, একটু সংক্ষেপে দেখিয়ে দিলাম, p টাও 5 দিয়ে যাবে, তার মানে p স্কয়ার এখানে 5 দিয়ে গেল, p স্কয়ার 5 দিয়ে ভাগ যায়, তাহলে p ও 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে p কে আমরা কি লিখতে পারি? p ইকুয়াল টু 5m লিখতে পারি, 5 দ্বারা ভাগ গেলে 5 ইনটু সামথিং, m হলো একটা পূর্ণ সংখ্যা, m হলো একটা পূর্ণ সংখ্যা। তো p ইকুয়াল টু 5m, তাহলে এটাকে স্কয়ার করে নেই, সুতরাং p স্কয়ার ইকুয়াল টু কত হলো? 5m হোল স্কয়ার ইকুয়াল টু 25m স্কয়ার হলো। তাহলে এখানে আছে কত? p স্কয়ার ইকুয়াল টু 5q স্কয়ার, আর এখানে আছে p স্কয়ার ইকুয়াল টু 25m স্কয়ার, এই দুইটাকে সমান করব আমরা, তোমরা লিখে নিও এটা, আমরা এটা ইকুয়াল টু এটা p স্কয়ার, এটাও p স্কয়ারের ভ্যালু, এটাও p স্কয়ারের ভ্যালু, এই দুটো সমান করে নেব। নাম্বার ইও দিয়ে দিলে ভালো ছিল, 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে 1 নাম্বার এখানে 2 নাম্বার দিয়ে দিলে ভালো ছিল। সুতরাং 5q স্কয়ার ইকুয়াল টু 25m স্কয়ার, or q ইকুয়াল টু কত হলো? q স্কয়ার ইকুয়াল টু 25m স্কয়ার, এই 5 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে ভাগ করলে 5 ইকুয়াল টু 5m স্কয়ার, এটা আবার 5 ইনটু আছে, তাহলে এটা কত দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা ভাগ যায়, সুতরাং q ও 5 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং q ইকুয়াল টু 5n ধরি, 5n দুইটাকে স্কয়ার করি, or q স্কয়ার ইকুয়াল টু এটাকে স্কয়ার করব, 5n স্কয়ার ইকুয়াল টু 25n স্কয়ার, এইভাবে ধরব। তো q স্কয়ারের ভ্যালু এখানে পেয়েছি কত? 5m স্কয়ার, or 5m স্কয়ার ইকুয়াল টু 25n স্কয়ার। কি বললাম? আচ্ছা এইগুলি লাগবে না এখন, আর এখান থেকে আর লাগবে না, q ও 5 দ্বারা বিভাজ্য, এতটুকু হলেই হবে, এরপর আর যেতে হবে না। সময়টা একটু শর্ট করবো বলে করছি, তাই একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে, তো আরো উল্টা সময় বেশি লেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে p ও q উভয়েই, পিটা আগে উভয়ই 5 দ্বারা বিভাজ্য, উভয়ই 5 দ্বারা বিভাজ্য, q ও 5 দ্বারা বিভাজ্য, তাহলে p আগে বলেছিলাম 5 দ্বারা বিভাজ্য, q ও 5 দ্বারা বিভাজ্য, তাহলে p এবং q উভয়ই 5 দ্বারা বিভাজ্য, সুতরাং p ও q এর একটি সাধারণ উৎপাদক 5, কিন্তু আমরা বলেছিলাম কি p এবং q এর কোনো সাধারণ উৎপাদক নেই, p এবং q কোপ্রাইম নাম্বার, কিন্তু p এবং q কে 5 দিয়ে ভাগ যায়, তাহলে দুইটা কোপ্রাইম হলো না, বা পরস্পর মৌলিক হলো না, বা দুইটা হলো না, সাধারণ উৎপাদক 5, যা কল্পনা বিরুদ্ধ। আমরা যে প্রথমেই বলেছিলাম, আমরা যা প্রথমেই কল্পনা করেছিলাম তা বিরুদ্ধ হয়ে গেল। সুতরাং আমরা যে ধরেছি √5 অমূলদ হতে পারে না, √5 মূলদ, আমরা মূলদ ধরেছিলাম, মূলদটা হতে পারে না, মূলদ হতে পারে না, অর্থাৎ সুতরাং √5 অমূলদ সংখ্যা, এরকম। পরে যেটা আছে এটা তোমরা একটু করে নিও, 5 + 2√5 আছে, এটা একটু করে নিও। আর প্রমাণ করে যে নিম্নলিখিত সংখ্যাগুলি অমূলদ, এই 1/√2 আছে বা এইগুলি আছে, এগুলো একটু দেখে নিও। আচ্ছা এরপরের যে এক্সারসাইজ আছে, আজকে এক্সারসাইজটা শেষ করে নিই, পরে আমরা আরেকটা এক্সারসাইজ করবো, এটার জন্য আটকে থেকে লাভ নেই।
আচ্ছা, পরের এক্সারসাইজটা হলো 1.4। এক্সারসাইজ 1.4। এক্সারসাইজ 1.4। আচ্ছা, এখানে যে কনসেপ্টটা কাজে লাগবে, আমরা পি বাই কিউ ফর্মে যদি থাকে, কোনো একটা ভগ্নাংশ যদি পি বাই কিউ আকারে যদি থাকে, তাহলে এই যে, এবং এটা যদি তাদের সবচেয়ে সরলতম আকারে থাকে, সরলতম আকার মানে দুইটার মধ্যে কোনো কমন, মানে এটা আর কাটাকাটি যাবে না, দুইটার মধ্যে কমন ফ্যাক্টর নেই, তার মানে সাধারণ উৎপাদক নেই, এটা একদম তাদের সরলতম আকারে যদি থাকে, এবং এটা সরলতম আকারে আছে, এবং কিউ এর মধ্যে 2 ও 5 ছাড়া অন্যান্য মৌলিক সংখ্যা যদি একটাও থাকে, তাহলে সেটা আবৃত্ত দশমিক সংখ্যা হবে। সেটা একটা সসীম দশমিক সংখ্যা না হয়ে তখন এটা আবৃত্ত অসীম দশমিক সংখ্যা হবে। আবৃত্ত মানে কিছুক্ষণ পর পর আবার একই সংখ্যা আসবে, এরকম করে আবার কিছুক্ষণ পরে পরে একই সংখ্যা আসবে এবং অসীম সংখ্যা যাবে, এরকম সংখ্যা হবে। তাহলে এটা কি পেলাম আমরা, যে মূলত সংখ্যাগুলি সরলতম আকারে থাকে, তার মানে পি এবং কিউ পরস্পর মৌলিক, বা পি এবং কিউর মধ্যে কোনো আর কাটাকাটি দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং তখন কিউর মধ্যে যদি 2 ও 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক সংখ্যা থাকে, তাহলে মানে উৎপাদকের বিশ্লেষণে যদি 2 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেটা অসীম আবৃত্ত দশমিক হবে, সসীম হবে না। শুধু যদি 2 এবং 5 থাকে, বা 2, 5 উভয়ই যদি থাকে, তাহলে সেটা সসীম দশমিক হবে, কিন্তু এটা না হলে সেটা অসীম আবৃত্ত দশমিক হবে। তো এরকম কিছু টেস্ট করতে বলেছে, আমরা একটা টেস্ট করে নিই। 13 আর 3125 এক নম্বরটা বলেছে 1 আচ্ছা, এটা দিয়েছে কত, 13/3125 এরকম দিয়েছে। আমরা আগে দেখে নেব 13 দিয়ে এটা ভাগ যায় কিনা, আমরা আগে দেখে নেব এটা কাটাকাটি যায় কিনা, 13 একটা মৌলিক সংখ্যা, এটা ভাগ যায় কিনা। 13 দিয়ে 13 দ্বিগুণে 26, 5 52, 4 13 52, 5 নামলো 0 0 5, তাহলে এটা ভাগ যায় না। তো এখন এটা যদি ভাগ না যায়, তাহলে আমরা এটা দেখবো এটার মধ্যে কি কি আছে। এখন এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এটা যেহেতু 5 আছে, 5 দিয়ে প্রথমে ডিভাইড করে নিই, 5 6 2 5, এটাকে 5 দিয়ে ডিভাইড করে নিই, 5 1 2 5, 5 দিয়ে ডিভাইড করে নিই, 5 2 5 5, ও সব দিকে 5 হয়ে গেল, সবটি 5 2 5, বা both of 2 and 5, 2 5 এবং 5 দুইটাই যদি থাকে, তাহলে এটা যেহেতু, তাহলে সুতরাং হর ইকুয়াল টু কত, 3125 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5 কয়টা ইনটু আছে, 5 রে 1 2 3 4 5টা আছে ভাই, সুতরাং এটা সসীম দশমিক, এটা হবে সসীম দশমিক। সেই রকম যদি এখন যদি হরের মধ্যে আরেকটা, এটা এক্সট্রা, যদি হরের মধ্যে যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n, এই আকারে যদি থাকে m n এর যে কোনো ভ্যালুর জন্য, ফর অল m n বিলংস টু হোল নাম্বার, m n যে কোনো m n এর জন্য এরকম যদি থাকে, তাহলে কি হবে, সসীম দশমিক হবে, সসীম দশমিক হবে, সসীম দশমিক সংখ্যা হবে। যদি 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n হর ইকুয়াল টু, এক্সট্রা বলেছি, এটা এক্সট্রা ইকুয়াল টু না, এটা হর ইকুয়াল টু যদি এরকম হয়, এটা সূত্রটা আর কি, এটা হলো সূত্র, যদি এরকম হয়, এটা তোমরা লিখে নিও, হর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n, যেখানে ফর অল m n বিলংস টু w মানে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, যেটা শূন্য থেকে আরম্ভ, 0 1 2 3 এগুলি, তো এরকম হলে সেটা হয় কি সসীম দশমিক সংখ্যা। আর এটা না হলে তখন কিন্তু এটা সসীম হবে না, অসীম আবৃত্ত হবে। এরকম যেমন আরেকটা আছে, যেমন এখানে দিয়েছে 9 নম্বরটা একটু পড়ে নিয়ে দেখি কি বলেছে। এখানে কিন্তু কমন আছে, কাটাকাটি যায়।
35/30, 9 নম্বরটা এরকম দিয়েছে 35/50। তো এটা তো আর সরলতম আকারে নয়, এটাকে আমরা কাটাকাটি দেবো, ইকুয়াল টু 35/50 কাটাকাটি দেবো, 5 দিয়ে 7, 5 দিয়ে 10 ইকুয়াল টু 7/10। এটা তো একদম ডাইরেক্ট করা যায় 0.7। এটার মধ্যে আছে কত? এই হরের মধ্যে আছে 2 × 5, 2 আর 5 আছে, সুতরাং এটা সসীম দশমিক হবে। সেরকম আরো আছে, এগুলো একটু দেখে নিও। এই যে 6/15 আছে, এটা দেখে নিলাম 8 6/15 ইকুয়াল টু 6/15, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, ওইটাও তো আবার সসীম হবে। এটা যেহেতু 5 আছে, এটা সসীম হবে। এইরকম এটা 2 নম্বরটা বলেছে এইগুলিকে অসীম আবৃত্তিতে নেওয়ার জন্য, মূলত সংখ্যাগুলির দশমিক বিস্তৃতি লেখার জন্য বলেছে। এটা তোমরা করে নিও। নিম্নলিখিত বাস্তব সংখ্যাসমূহের দশমিক বিস্তৃতি নিচে দেওয়া হলো, প্রতি ক্ষেত্রে নির্ধারণ করো যে এই সংখ্যাগুলি মূলত কিনা। আচ্ছা, 3-এর এইগুলি একটু দেখে নিই, এইগুলি মূলত কিনা। মূলত সংখ্যা দেখতে গেলে p/q আকারে প্রকাশ করা গেলে এটা মূলত হবে। 3-এর 1 নম্বর, এটা দিয়েছে কত? 43 এত 43.1 2 3 4 5 6 7 8 9 এটা দিয়েছে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, পুরো টান দিয়ে 4 3 1 2 3 4 5 6 7 8 9 বাই 1 লিখে 1টা 2টা 3টা এরকম 9টা শূন্য 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য এরকম দিতে পারি। তাহলে এটা p/q ফর্মে গেল গিয়ে, p/q ফর্মে আছে, সুতরাং এটা মূলত সংখ্যা। এরপরটা দেখো 2 নম্বরটা 0.12 012, এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই। 0012 মানে রিপিট হচ্ছে মনে হচ্ছে, কিন্তু রিপিট না। এখানে মাঝখানে যে 0, প্রথমে 12 হয়েছে, এরপরে কিন্তু 12 1 2 0 হয়েছে, তাহলে 1 2 0, কিন্তু এখানে একটা 0 বেশি। এই যে 1 2 0 একটা 0 বেশি হয়ে যায়, তাহলে এটা কিন্তু রিপিট হয়নি, এটা কিন্তু আবৃত্ত হয়নি। সুতরাং এটা হবে, এটা p/q আকারে প্রকাশ করা যাবে না, সুতরাং এটা হবে অমূলত। আর এরপর একটা হবে রেকর্ডিং, এটাকে প্রকাশ করা যায় 43.1 2 3 4 5 6 7 8 9, এটা রেকর্ডিং দিয়ে দিয়েছে, মানে এটা আবৃত্ত হচ্ছে। এটা হলো এরকম 43.1 2 3 4 5 6 7 8 9, আবার 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে যাচ্ছে, এটা আবৃত্ত করে যাচ্ছে। এটাকে আমরা ভগ্নাংশে লিখতে পারি। কিরকম লিখতে পারি? এটার জন্য আবার একটা শিখতে হবে আমাদের, এরকম শিখতে হবে। এটাকে দেখিয়ে দিই, এটা ইকুয়াল টু এরকম লেখা যায় 43 হোল দিব, এটা তো দশমিকের আগে আছে সমস্ত। এখানে যতটার উপরে পৌনঃপুনিক আছে, মানে রেকারিং যতটা, এতটা 9, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9 হবে, কারণ 9টার উপরে আছে। আর উপরে হবে কত? এটা 1 2 3 4 5 6 7 8 9 এরকম হবে। এরপর এটাকে কাটাকাটি দিয়ে যা করা যায় করা যায়, এত হবে এটার আনসারটা। তাহলে আমি যদি এখানে 43 না দিতাম, এটা p/q আকারে লেখা, তো তাহলে আমি 43 এখানে না লিখে এখানে লিখে দিই, এখানে 43 মানে উপরে যা আছে তাই, মাইনাস যেটার উপরে এই পৌনঃপুনিক নেই 43 মাইনাস 43, তাহলে উপরেরটা হলো p, নিচেরটা হলো q, ইকুয়াল টু p/q ফর্মে আছে। সুতরাং এটা হবে সসীম, এটা হবে সসীম সংখ্যা, এটা হবে সসীম দশমিক, মানে এটা মূলত সংখ্যা। p/q ফর্ম, সরি এটা মূলত হবে, মূলত, সসীম না, মূলত। এটা হবে মূলত সংখ্যা, এটা হবে মূলত, এটা আবার হবে মূলত সংখ্যা। এটা p/q ফর্মে লেখা যায়, এটা লেখা যায় না, এটা লেখা যায়। আচ্ছা, রেকারিং এর যে ব্যাপারটা, পৌনঃপুনিকের যে ব্যাপারটা আমি একটু দেখিয়ে নিই। এটা দেখিয়ে শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। দেখি তবু p/টা একটু দেখিয়ে দিই। যদি এরকম থাকে, বইয়ে x দিয়ে করা থাকে, কিন্তু আমরা সংক্ষেপে করার জন্য আমি অন্যভাবে করাবো। যেমন যদি এরকম থাকে 1 2 3 4 5 6, এখানে পয়েন্ট আছে আর এই দুইটার উপরে রেকারিং আছে, তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙবো? একটা পদ্ধতি হলো অবকৃত ভগ্নাংশ এইভাবে করবো, ইকুয়াল টু উপরে যা আছে তাই লিখবো 1 2 3 4 5 6। আচ্ছা, নিচে যতটার উপরে রেকারিং আছে 5 আর 6 এর উপরে আছে 1 2, তাহলে 2টা 9, আর দশমিকের পরে
তিনটা ঘর আছে, তো তিনটা ঘর পূরণ করতে গেলে এখানে 9 9 আর একটা 0 দিতে হবে। এটা 0 1 2 তিনটা ঘর আছে, এটা 0 দিতে হবে। রেকারিং যদি না থাকতো তাহলে 1 দিয়ে তিনটা 0 হতো। এখানে যদি রেকারিংটা যদি না থাকতো, পৌনঃপুনিকের যে চিহ্নটা যদি না থাকতো, তাহলে দশমিকের জায়গায় 1 দিয়ে বাকি তিনটা 0 হতো। তাহলে এখানে যতটার উপরে 9 আছে মানে রেকারিং আছে ততটা 9, যে বাকিটা 0, তিনটা ঘর 0। তো এরকম হবে মাইনাস উপরে মাইনাস যেটার উপরে রেকারিং নেই এই জায়গাটা হবে 1 2 3 4 ইকুয়াল টু যা হয় এটাই হবে আনসারটা। আচ্ছা, এটা হলো অপকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিরকম হবে? আমরা এই জায়গাটা বাদ দিয়ে দেবো, 1 2 3টা হোল করে দেবো, এটা পূর্ণ সংখ্যা। আর নিচে হবে কত? দুইটার উপরে আছে 9 9 0 আর উপরে 4 5 6 মাইনাস 4, এটা যত হয় এটাই হবে আনসারটা। এটাকে আমরা এইভাবে করব। এখন যদি এরকম থাকে, এটা হলো एग्जांपल দিচ্ছি 2 নাম্বার 0.001235 দিলাম। আচ্ছা ভালো, এটার মধ্যে রেকারিং এই তিনটার মধ্যে আছে, ইকুয়াল টু কি করব আমরা? এটা আমরা পুরোটা লিখবো, সবটির উপরে আছে ধরলাম, এতটুকু জিরোটির উপরে নেই। তাহলে এটা একটা টান দিয়ে নিচে কত 1 2 3 4 চারটার উপরে রেকারিং আছে, তাহলে 1 2 3 4টা 9 আর দুইটার উপরে নেই 0 0 আর উপরে কত আছে 1 2 3 5 আছে মাইনাস রেকারিং ছাড়া আছে কত 0 মাইনাস 0, এটা হবে। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নেই, তাই এটাই হবে। আচ্ছা 3 নম্বর 1.00123 যে সবগুলি আছে ভালো এরকম, তাহলে কি হবে? ইকুয়াল টু কয়টার উপর আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 আর উপরে কত হবে? যা আছে 1 0 0 1 2 3 4 মাইনাস কয়টার উপরে রেকারিং নেই 1 মাইনাস 1, এটা যত হয় এত। তো এরকম 4 নম্বর কি রকম হবে? 23.05602 কয়টার উপরে দেব? এরকম যদি থাকে 6 2 মানে 6 এর থেকে 2 পর্যন্ত, তাহলে হবে কত? 1 2 3টার উপরে আছে 1 2 3 আর এখানে আছে দুইটা ঘর 1 2 ঘর দুইটা শূন্য, উপরে যা আছে 2 3 0 5 6 0 2 মাইনাস যেটার উপরে রেকারিং নেই 2 3 0 5 2 3 0 5, এটাকে সরল করে যা হবে তাই। তো আজকে তাহলে এই এক্সারসাইজটা শেষ হয়ে গেল। আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম পাটিগণিতের মৌলিক উপপাদ্য। যে কোনো একটা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে একক মানে ইউনিকলি প্রকাশ করা যায়, এটা শিখলাম। ওইটা ব্যবহার করে আমরা গোসাগু নির্ণয় লসাগু নির্ণয় এগুলি শিখলাম। লসাগু এবং গোসাগু এবং সংখ্যা দুইটা হলে আমরা একটা সম্পর্ক পাই, সংখ্যা দুইটার গুণফল ইকুয়াল টু লসাগু ইনটু গোসাগু, এটা পাই। এবং লসাগু জানলে পরে গোসাগু কিভাবে বের করা, গোসাগু বের করলে পরে লসাগু কিভাবে বের করা, এটা দেখিয়ে দিলাম, এটা ত্রিভুজের মাধ্যমে দেখিয়ে দিলাম। এরপর দেখালাম মৌলিক মূলত সংখ্যা ও মূলত সংখ্যা প্রমাণ করা, √5 একটি মূলত সংখ্যা, এটা প্রমাণটা দেখিয়ে দিলাম। এটা কি কোন পদ্ধতিতে করলাম? এটা মেথড অফ কন্ট্রাডিকশন, যেটা আমরা যা প্রমাণ করতে হবে তার উল্টাটা ধরবো, উল্টাটা ধরে উল্টা ফল গিয়ে পাবো, তাহলে আমাদের ধরাটা ঠিক হয়নি, এর জন্য এটা উল্টাটা হবে। তার মানে আমরা অমূলত প্রমাণ করতে গিয়ে মূলত ধরে করলাম, হলো না, তাহলে এটা মূলত হবে না অমূলত হবে, এইভাবে করলাম। এরপরের গুলি হলো একটা দশমিক সংখ্যা, সেটা অসীম আবৃত্ত হবে কিনা, সসীম দশমিক হবে কিনা, এটা আমরা কিভাবে করি? ভগ্নাংশটার সরলতম আকার যে থাকে, ওই সরলতম আকারটাকে আকারটার হর মানে হলো নিচেরটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তখন সেটা যদি 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n, m এবং n এর যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে বা 0 হতে পারে, মানে অখণ্ড সংখ্যা হতে পারে। তো অখণ্ড সংখ্যা হতে পারে, তো এইরকম যদি থাকে 2 এবং 5 যদি থাকে 2 টু দি পাওয়ার m বা 5 টু দি পাওয়ার n ইনটু এই আকারে যদি থাকে, তাহলে সেটা হবে সসীম দশমিক। আর যদি এটার সঙ্গে আরেকটা যদি 3 5 3 7 11 এরকম একটা অন্য একটা মৌলিক সংখ্যা যদি থাকে, তাহলে সেটা হবে অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। আর যদি এটা তো ভগ্নাংশের, এটা শিখলাম আমরা। আরেকটা হলো দশমিক সংখ্যাগুলি যদি আমরা সসীম হয় তাহলে হলো মূলত সংখ্যা, আর যদি অসীম হয় এবং আবৃত্ত যদি হয় তাহলে সেটা হলো মূলত সংখ্যা, আর যদি আবৃত্ত যদি না হয় তাহলে সেটা হলো অমূলত সংখ্যা। তাহলে সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা এই যা বুঝিয়েছি সব বুঝেছো। যদি কোনো কারণে না বুঝে থাকো কমেন্টে কমেন্ট করবে, আমি দেখে এগুলি উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।